নমস্কার, সুপ্রভাত। সিটিভিএনে স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আর শুরুতেই খুব গুরুত্বপূর্ণ একটা খবর যে 16ই নভেম্বর থেকে সমস্ত স্কুল কলেজ খুলতে চলেছে রাজ্যে, এবং যেমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমরা অনলাইনেই ক্লাসটা করছি এবং অবশ্যই এডুকেশন অনলাইনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয় আমরা আলোচনা করি। যেহেতু সময় খুব সীমিত, একেবারে ক্লাসে আসার চেষ্টা করব। আজকে দশম শ্রেণীর টেন্স নিয়ে আলোচনা করা হবে। টেন্স বলতে গেলে শুধুমাত্র দশম শ্রেণী নয়, কারণ ক্লাস 6-7 থেকেই টেন্সের ভিতটা কিন্তু খুব শক্ত করা দরকার, কারণ এর ওপর ভিত্তি করে গোটা গ্রামার যেরকম থাকে, গোটা ইংলিশ টেক্সটটাও কিন্তু দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে টেন্স বোঝা এবং টেন্সটাকে খুব ভালো করে শেখা ভীষণ দরকার। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার টেন্স, এবং আজ যিনি রয়েছেন স্যার প্রসেনজিৎ দাস। প্রথমেই স্যারকে সিটিভিএনে অনেক অনেক স্বাগত। নমস্কার। আজ যে বিষয় নিয়ে পড়ানো হবে অবশ্যই বললাম, এবং তোমাদের এই বিষয়ে কোনো অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারো। স্যার, তাহলে ক্লাসে যাব। হ্যাঁ, প্রথমেই আমার স্নেহধন্য ছাত্রছাত্রীদের জানাই শুভ বিজয়া, আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার আশীর্বাদ রইল। তা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, টেন্স। এই টেন্সটা হচ্ছে মানে এটাকে বলা হয় ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার। কারণ আমরা হয়তো খুব সামনে মাধ্যমিক আসতে চলেছে, লেটার অন এইচএস রয়েছে, কিন্তু এই যে টেন্স জিনিসটা, এই টেন্সটা হচ্ছে মানে টেন্সটা যদি আমরা না জানি, টেন্সটা আমাদের না জানা থাকলে আমাদের পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো সে বিষয়ে শুরু করার আগে সবার আগে যেটা আমাদের মনে রাখা দরকার, যে এই যে টেন্সটা তো আমরা বলবো, প্রথম কথা হচ্ছে এই আলোচনাটা শুরু করার আগে আমাদের যেটা সবার আগে মাথায় রাখতে হবে, বিশেষ করে আমি এটা বলতে চাই আমার মাধ্যমিক, আমার যে ছাত্রছাত্রীরা রয়েছে যারা এই 2022-এর ফেব্রুয়ারি বা মার্চ মাসে যেই সময় শিডিউল পাবলিশড হবে, সেই সময় যে মাধ্যমিকটা যে ঘোষণা যে হবে, মানে মাধ্যমিক পরীক্ষাটা তো অফলাইনেই হবে উনি যেটা বললেন, তো সেইটার মানে প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের টেন্স, এই টেন্সের আমাদের যে প্রথমে আমাদের সবার আগে জেনে নিতে হবে আমাদের যে মানে বুকলেটটা থাকবে, কেন আমাদের মাধ্যমিকটা এখনও পর্যন্ত বুকলেট বেসিসে হয়। বুকলেটের প্রথম থাকবে হচ্ছে, আমি নাম্বার বিভাজনটা একটুখানি বলে দিই, তাহলে আমার এটা আলোচনাটা বুঝতে সুবিধা হবে। প্রথম ভাগে থাকবে হচ্ছে 20 নাম্বার ইজ অ্যালোটেড ফর টেক্সট অর সো কল্ড সিন। তার মধ্যে থাকবে, এর বিভাজনটা হচ্ছে 12 নম্বর হচ্ছে তোমাদের মানে গল্প বা স্টোরি, এবং 8 নম্বর থাকবে হচ্ছে কবিতা বা প্রোজ। আর বাদবাকি যে 20 নম্বর থাকবে সেটার মধ্যে থাকবে হচ্ছে তোমাদের পানসিন। এবার ABC মানে সেকশন সি এর 12 নম্বর, মানে ওখানে লেখা থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে এটা আবার ডিভাইডেড হচ্ছে 12 নম্বর, 12 প্লাস 8। এই 12 নম্বরের মধ্যে একটা জিনিস থাকে যেটা মানে ওটা প্রবাবলি নাম্বার 4-এ থাকে, সেইটা হচ্ছে পিক আউট দ্য প্রপার ফর্ম অফ ভার্ব। তা পিক আউট দ্য প্রপার ফর্ম অফ ভার্বটা কী, মানে আমরা প্রথমে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম, মানে কি বলবো আমি, ব্র্যাকেটের মধ্যে 3টে অপশান থাকে। এই 3টে অপশানের মধ্যে আমাকে চুজ করে নিতে হবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্ড পারফেক্ট। কিন্তু এইটা করতে গিয়ে মাঝের মধ্যে আমাদের হেজিটেশন ফিল হয়। ঠিক আছে, এই হেজিটেশনটা কেন আসে, কারণ এটার জন্যই আমি এই টেন্সটাকে একটুখানি বলে দিতে চাই। প্রথম কথা হচ্ছে স্টুডেন্ট, তোমরা সবাই মনে রাখবে, টেন্স অ্যাকচুয়ালি টেন্সের 3টে ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, বা একটা হচ্ছে ফিউচার ফর্ম। এই 3টে ভাগে বিভক্ত। প্রথম ভাগের মধ্যে যেটা রয়েছে, মানে আমি যদি প্রেজেন্ট টেন্সটা দিয়ে যদি ধরি বা পাস্ট টেন্সটা দিয়ে যদি ধরি, আমি পাস্ট টেন্সটা দিয়েই শুরু করছি, কারণ অতীত, বর্তমান, তারপরে আসছে ভবিষ্যৎ। কারণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই অর্ডারটা যদি মিসম্যাচ হয়ে যায়, তাহলে অনেক সময় অনেকের বুঝতে অসুবিধা হয় বা নানা কারণে নানা প্রবলেম আসতে পারে। তো এই পাস্ট টেন্সের কথা আমি যদি প্রথমেই আসি, পাস্ট টেন্স মেনলি 4 ভাগে বিভক্ত, বা ইট ইজ ডিভাইডেড বাই 4 কাইন্ডস। নাম্বার 1 সিম্পল
or indefinite, number 2 continuous, number 3 perfect, number 4 is perfect continuous. তো আমি ডিটেল আলোচনার মধ্যে মানে যাওয়ার আগে আমি একটা কথা শুধু বলে দিতে চাই, আমি এখানে টেন্সটা আলোচনা করার থেকেও মেন আমি গুরুত্ব দেব যে আমাদের যে কমন এরর, অর্থাৎ আমার এই সুদীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি যে কিছু কমন ফ্যাক্টরস কাজ করে স্টুডেন্টদের নাম্বার ভুল যাওয়ার পিছনে, এবং এইগুলো খুব সিলি মিস্টেক্স। তোমরা সবাই এখন অনলাইনে মানে হ্যাবিচুয়েটেড হয়ে পড়েছো, তো তার জন্য এটা একটা মেসেজ, এটা ওভারঅল একটা মেসেজ যে লেখার সময় অন্তত পক্ষে এইটা তোমরা যদি একটু মাথায় রাখো, আমার মনে হয় তোমাদের যে মানে লেভেল অফ স্কোরটা রয়েছে বা যেটা লেস এরার আমরা বলি, সেই লেস মানে এরারটা তোমাদের লেস হবে। প্রথম কথা, সবার আগে আমি বলে রাখি, আমি প্রেজেন্ট টেন্স দিয়ে বলছি। প্রেজেন্ট টেন্স আলোচনা করতে গেলে আমার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসবে, সেটা হচ্ছে অ্যাক্টিভলি বলছি না প্যাসিভলি বলছি। মানে আমি যখন নাকি কোনো কথা বলি, আমরা কোনো কথা বলার সময় দু রকমভাবে বলি, একটা হচ্ছে আইদার অ্যাক্টিভ ভয়েস অর ইন প্যাসিভ ভয়েস। ফার্স্ট অফ অল আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ মনে করো লেখা রয়েছে I go to স্কুল, আমি স্কুলে যাই। এইখানে হচ্ছে এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার একটা তোমাদের স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার হঠাৎ করে আমি মানে টেন্সটা বলতে বলতে কেন আমি ভয়েসে ঢুকছি? কারণ এই দুটো হচ্ছে কয়েনের এপিট আর ওপিট। কারণ যেটা দেওয়া থাকে তোমাদের যে 3 নম্বর 3 মার্কস ইউ হ্যাভ বিন অ্যালোটেড ফর দ্যাট পারপাস। এবার তোমাদের মধ্যে যদি একটা মিসকনসেপশন থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই নাম্বারটা ভুল যাওয়ার খুব চান্সেস থাকছে। তো যাই হোক, এই যে আই গো টু স্কুল, এটা আমরা সবাই স্টুডেন্টরা সবাই জানো, বা এটা অনেকেই জানে, বা যারা জানো না তাদের জন্য বলে রাখছি, এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনেটে রাখা। এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সে দেওয়া রয়েছে। এবার তোমাদের কাছে একটা অপশান আসলো, এবার ধরো তোমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হলো, যেটা আমি বললাম সেকশন সি এর, ঠিক আছে? এবার স্টুডেন্টরা কী হচ্ছে, এবার কনফিউশনের মধ্যে পড়ে গেছে। ধরো সাপোজ মনে করো আই গো টু স্কুল, এটা একটা উদাহরণ দিচ্ছি। আবার ওখানে লেখা রয়েছে আই অ্যাম গন টু স্কুল। এবার এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, মানে দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো মিসম্যাচ নেই। শুধু মিসম্যাচটা কিসের? মিসম্যাচটা, এটা মিসম্যাচ বলাটাও ভুল, এইটা হচ্ছে বেসিক্যালি মানে ভয়েসের ডিফারেন্স, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এখন তোমাদের কাছে মনে করো দুটো অপশান আসছে, এবার ধরো গো আছে, আবার মনে করো অ্যামগনও রয়েছে। এবার তোমরা কনফিউশনের মধ্যে পড়ে গেলে যে গো লিখবো না অ্যামগন বসাবো। তো স্টুডেন্টরা এটা তোমাদের একটা বলে রাখি, এখানে তোমরা যদি গোটাকেও চুজ করো তাহলেও ওটা ঠিক, আবার যদি অ্যামগনকে সিলেক্ট করো মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে যদি অ্যামগনকেও বসাও, অ্যামগনও ইজ কারেক্ট অ্যান্ড পারফেক্ট। সো ইট ইজ নাথিং টু ওয়ারি। সুতরাং আগে এইটা দেখে নেবে, এবং আমি সবার আগে আমি এটা বলে রাখতে চাই, মানে এটা মানে যেসব স্টুডেন্টরা এই অনলাইন ক্লাসটা শুনছে, আমি তাদেরকে বিশেষ করে তাদের জন্য বলা, সবসময় মনে রাখবে যদি দেখছো অক্সিলারি ভার্ব বা বি ভার্বের পরে যদি ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, ডেফিনেটলি ওইটা কিন্তু প্যাসিভ ভয়েসে স্টেট করা রয়েছে। অর্থাৎ ধরো তুমি দেখলে অ্যামের পর গন রয়েছে, বা এবার অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, এই কারণেই আমি টেন্সটা দিয়ে শুরু করলাম। বিশেষ করে আমরা বা তোমরা সবাই পড়েছো যে পারফেক্ট টেন্স তোমরা সবাই জানো। এই পারফেক্ট টেন্স নিয়ে আমি মানে যখন নাকি দেখি বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে আমি এই এরারটা দেখতে পাই, তারা আর কি এমনি সব ঠিক আছে, কিন্তু যখন নাকি পারফেক্ট টেন্স যখন নাকি আসে, হোয়েদার ইট ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট, হোয়েদার দ্য সেন্টেন্স ইজ দ্য পাস্ট পারফেক্ট, হোয়েদার ইট ইজ দ্য ফিউচার পারফেক্ট, সেখানে স্টুডেন্টদের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয় যে স্যার এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। এটা অফলাইন বা অনলাইন দুই মোডেই আমি দেখেছি এই প্রবলেমটা ফেস করতে হয়। তো স্টুডেন্টরা এবার তোমাদের এটা বলে দিই, কেন তোমরা এই যে এখন যে মানে রিভাইজ সিলেবাসের যে টেস্ট পেপারটা বেরিয়েছে
ফর 2011 অ্যান্ড 2012, সেখানে তোমরা দেখতে পাবে এই পারফেক্ট টেন্সের প্রচুর ব্যবহার আছে। এই পারফেক্ট টেন্স এবং প্যাসিভ, এই প্যাসিভের প্রচুর মানে এই হিন্টসগুলো দেওয়া রয়েছে, যেখান থেকে কনফিউশন তৈরি হয়। তো একটা কথা বলে দিই, এই টেন্সের সবসময় তোমরা হয়তো টেন্স অনেকেই জানো, পারফেক্ট টেন্স ইজ আ ভেরি ডিফিকাল্ট পার্ট। কেন ডিফিকাল্ট পার্ট? কারণ পারফেক্ট মানে কি, এটা হতে পারে বা হচ্ছে নয়, এটা হবেই। তো সুতরাং পারফেক্ট টেন্সে দাঁড়িয়ে কেন ওইখানে আমাদের ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরো আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, তোমাদের ওই সেকশানে গিয়ে তোমরা যখন নাকি ওই সেকশন সিটা ধরবে, এই সেকশন সিতে গিয়ে তোমরা দেখতে পেলে ধরো একটা সেন্টেন্স রয়েছে, সেই সেকশনটাই মানে একটা ইসের মধ্যে রয়েছে, রাম হ্যাজ একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একটা মানে ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে। ধরো অপশানগুলো রয়েছে হ্যাজ ডান, or done, or do his work or something else, সেটা ব্যাপার না। এবার মনে করো এই যে সেন্টেন্সটা, এটা তোমরা বুঝতেই পারছো যে এখানে রাম হ্যাজ, আমার হ্যাজটা এখানে দুবার লেখা হয়ে গেছে, আমি এটা ইরেজ করে দিলাম। ধরো তোমরা এখানে দেখতে পাবে রাম একটা ফিল ইন, একটা ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে হিজ ওয়ার্ক। এবার এখানে হ্যাজ ডান, ডান, ডু দেওয়া রয়েছে। এবার তোমাদের মনে এবার একটা প্রশ্ন উঠতে পারে, এবার আমি এটাকে কোনটাকে চুজ করব, আমার কোনটা প্রপার হবে? কেন মাধ্যমিক এমনিতেই জীবনের বড় পরীক্ষা। এবং এটা বলে রাখা ভালো, আমি যে এই যে ক্লাসটা যদি মানে মাধ্যমিকের নিচে যদি কাউকে মানে কোনো স্টুডেন্টরা যদি শোনে, এটা তাদের জন্য সমপরিমাণে অ্যাপ্লিকেবল। তো সেক্ষেত্রে বলে রাখা ভালো। এবার এই ধরো তোমাদের এই হিন্টসগুলো রয়েছে। এবার হুইচ ওয়ান ইজ দ্য পারফেক্ট? নাও দ্য টেনশন অ্যান্ড কনফিউশন ইজ অ্যারাইজিং। তো এইটার জন্য তোমাদের সবসময় বলে রাখি, ডান কোনো মতেই হবে না, ডানটা হচ্ছে রং। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পাশে কখনো ডান বসতে পারে না। এবার স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে স্যার তাহলে তো ডু রয়েছে, আমি ওয়াই আই হ্যাভ সিলেক্টেড হ্যাজ ডান, তাহলে আমি তো ডুটাকেও বলতে পারি না। কারণ এটা দরকার হলে ভালো করে সবাই শুনে রেখে দাও। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পাশে এটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে মেন ভার্বটা থাকবে, সেই মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ডু এর পরে কোনো এস বা ইএস যুক্ত নেই। হিসাব মতো এটা যদি ডাজ থাকতো তাহলে কিন্তু অ্যান্সারটা রাম ডাজ হিজ ওয়ার্ক হতে পারে। যেহেতু আমার এটা নেই, তাহলে হুইচ ওয়ান ইজ দ্য পারফেক্ট? হ্যাজ ডান ইজ দ্য পারফেক্ট। সো দ্য প্রপার অ্যান্সার ইজ হ্যাজ ডান। ঠিক আছে, এইটা হলো, আমি আবারও বলছি, এখানে এইটা কোরিলেটেড হচ্ছে ভয়েসের সঙ্গে। আমার এই প্রসঙ্গে আমার ভয়েস চেঞ্জটাও একটুখানি আলোচনা করা হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাবো এটা অ্যাক্টিভ ভয়েস। এবার সাপোজ মনে করো এবার এই রকমভাবে একটা দেওয়া হলো, এবার মনে করো সেম জিনিস দেওয়া রয়েছে, এবার মনে করো সেম জিনিস, আমার সেম অ্যান্সার আমার কাছে এসছে, আমি আমার বুকলেটে আমার সেম অ্যান্সার আমি দেখতে পাচ্ছি, কিন্তু জিনিসগুলো বা আমার যে হিন্টস আর কোয়াইট ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট? ধরো একটু আমি করলে এটা জিনিসটা বোঝালে এলাবোরেটলি একটু বুঝতে পারবে। সাপোজ মনে করো এখানে রয়েছে রাম হিজ ওয়ার্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার এখানে দেওয়া রয়েছে হ্যাজ বিন ডান, অর ডান, অর ডাজ। এবার আমরা তো অ্যাক্টিভ ভয়েসটা তো আমরা বুঝলাম, আমাদের অ্যাক্টিভ ভয়েসটা তো প্যাসিভ ভয়েস, আশা করি খুব একটা অসুবিধা হলো না। এবার সাপোজ মনে করো এই পার্টটা তোমরা দেখতে পেলে, তোমরা খুলেই দেখলে যে 3 নম্বর তোমাদের যে অ্যালার্ট রয়েছে সেইখানে এরকম একটা মানে একটা কনফিউজিং একটা বসে রয়েছে। এবার ভালো করে তুমি যদি এইটার দিকে যদি তাকাও, আমি যে স্ক্রিনে যে এইগুলো লিখেছি, যে হিন্টসগুলো যে আমি লিখেছি, সেই হিন্টসগুলোর দিকে তুমি যদি একটু তাকাও, তোমরা দেখতে পাবে হ্যাজ বিন ডান, ডান আর ডাজ। এবার তুমি যদি মনে করো হ্যাজ বিন ডানটা তুমি সিলেক্ট করলে, এবার কেউ বললো যে না আমি হ্যাজ বিন ডানটা রাখবো না, আমি ডাজ হতে পারি। কেন? যেহেতু আমার এখানে কোনো ক্লিয়ার করে কোনো ইন্ডিকেশন দেওয়া নেই। যদি এই হ্যাজটা যদি রামের পাশে দেওয়া থাকতো
তাহলে কিন্তু এটা বোঝাই যেত যে এটা পারফেক্ট টেন্সে রয়েছে। কিন্তু আমি হ্যাজ বিন ডানও আমি এটাকে সিলেক্ট করতে পারি এবং ডাজও আমি এখানে সিলেক্ট করতে পারি, অ্যান্ড গ্ল্যাড টু সে বোথ অ্যান্সার আর রাইট অ্যান্ড অ্যাকুরেট। ঠিক আছে, এবার আমি আরেকটা জিনিস বিশেষ করে আমি বলতে চাই, আমার এটা মানে সুদীর্ঘ আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। সেই অভিজ্ঞতাটা হচ্ছে, আমরা যখন নাকি রাইটিং লিখব, আমাদের যখন নাকি আমরা স্কুলে যখন নাকি ক্লাসেস হয়, যখন নাকি টিচাররা থাকেন বা আমরা যখন নাকি টিউশনস নিই, তো সেখানে আমাদের টেন্সটা তো খুব ভালো করে বোঝানো হয়। কিন্তু টেন্সটাকে ভালো করে বোঝাবার পর মেন প্রবলেমটা গিয়ে দাঁড়ায় ওর একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সেটা কি, সেটা কেন হয়? দেখো, আমরা যেটা জানি যেই এই যে ভয়েস চেঞ্জের যে ব্যাপারটা, এই ভয়েস চেঞ্জের যে ব্যাপারটা আমরা তো শুনলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন নাকি এটাকে যখন নাকি আমাদের রাইটিং, কারণ আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাইটিং, কারণ রাইটিংয়ের জন্য আমাদের অ্যালোটেড থাকে হচ্ছে 30 মার্কস। তো 30 মার্কস ইজ নট এ ম্যাটার অফ জোক। তো সেইটাকে তো আমাকে একটু অ্যাকুরেটভাবে লিখতে হবে। ধরো তুমি একটা কোনো বায়োগ্রাফি বা কোনো একটা প্যারাগ্রাফ শুরু করছো, সেখানে ধরো কথাটা তুমি লিখতে চাচ্ছ যে এই রকম, ধরো এরকম ছিল, বালকটা রাস্তায় হেঁটে যাচ্ছিল। আমি সেক্ষেত্রে লিখতে পারি, ধরো দ্য বয় ওয়াকড অ্যালং উইথ দ্য রোড। ভালো করে খেয়াল করো, দ্য বয় ওয়াকড অ্যালং উইথ দ্য রোড, রাস্তা বরাবর ছেলেটি হেঁটে যাচ্ছে। এইখানে দেখো, আমি যদি এই ওয়াকটাকে যদি আমি বলি, এই ওয়াকটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অর্থাৎ ছেলেটা রাস্তা বরাবর হেঁটে চলেছে। এবং এখানে ইট শুড বি পয়েন্টেড আউট দ্যাট এই ওয়াকটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে একটা খুব কমন, এটা লেম্যান ইংলিশ, অর্থাৎ এটা যদি ক্লাস 6, 7, 8 স্টুডেন্টরা যদি লেখে, এটার নাম্বার আসবে। এই সেন্টেন্সটা 100% এরারলেস, এখানে কোনো অসুবিধা নেই বা এতে কোনো কনফিউশন নেই। কিন্তু যারা মনে করছো যে একটু আমাকে ভালো করে লেখাটাকে একটু মডিফাই করতে হবে লেখাটা, এবং আমার স্কোরটাকে একটু বাড়াতে হবে, এখানে একটা কথা বলে রাখা দরকার। আমরা সবসময় স্টুডেন্টদেরকে জানাই যে নির্ভুল ইংরাজি লিখবে, তাতে সেন্টেন্সের পরিমাণ যদি একটু কম হয় বা আমাদের যে ওয়ার্ড লিমিট আছে বিলো ওয়ার্ড লিমিট যদি হয়, তাতেও কোনো প্রবলেম থাকে না। কিন্তু 100টা ওয়ার্ড বসালাম আমি, তার মধ্যে যদি আমার 20খানা যদি এরর বের হয়, তাহলে কি হবে? সেই লেখার যা মানে মূল্যায়ন করা হবে, আমি মনে করো 80টা লেখা লিখলাম, কিন্তু তাতে এররের সংখ্যা মাত্র 5টি। এইটা কিন্তু মানে ইটস কোয়াইটলি অ্যাকসেপ্টেড, এইটাই কিন্তু মানে হওয়া উচিত। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বা সেই দিক থেকে দাঁড়িয়ে বা সেই অ্যাঙ্গেলটা থেকে দাঁড়িয়ে আমরা যদি আলোচনা করি, এগুলো আমাদের খুব কমন ভুল হয়। ধরো আমি সেন্টেন্সটাকে একটু মডিফাই করতে চাচ্ছি, ধরো এই একই সেন্টেন্স, আমি এখন টেন্সের প্রসঙ্গে আমি যাচ্ছি না, বা আমি ভয়েসের প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি ভয়েস নিয়ে কোনো রকমের আলোচনা করতে আমি চাইছি না। আমি মেনলি যাচ্ছি হচ্ছে রাইটিং স্কিলের উপর, আমি রাইটিং স্কিলের উপর জোরটা দিচ্ছি। এবার কেউ মনে করলো যে আমি এটাকে মডিফাই করব, এই লেখাটা 100% ঠিক, আমার স্ক্রিনে যে লেখাটা উঠেছিল এটা 100% এরারলেস। কিন্তু আমি যদি এই লেখাটাকে, এই ওয়ার্কটাকে যদি একটু মডিফাই করে দিতে পারি, কীরকম মডিফাই করব আমি? ধরো আমি বলে দিলাম দ্য বয় ওয়াজ ওয়াকড। দেখো কিছুই না, শুধু আমি একটা অক্সিলারি ভার্ব বা একটা বিভার্বকে আমি এনে দিলাম। এই বিভার্বকে এনে দেওয়ার ফলে সেন্টেন্সটা কি হয়ে গেল? এটা প্যাসিভে চলে গেল। এবার এখান থেকেই হচ্ছে প্রবলেমটা শুরু হয়। যখন নাকি তোমরা লিখবে, তখন তোমাদের মধ্যে এটা ইউ ক্যানট ডিসাইড যে আমি এটাকে অ্যাক্টিভে লিখবো না প্যাসিভে লিখবো। এটা তোমরা একটু আমার এটা মানে সাজেশান থাকছে সব স্টুডেন্টদের প্রতি, যে তোমরা একটা থরো প্র্যাকটিস করো এবং চেষ্টা করো অ্যাক্টিভ আর প্যাসিভটা দিয়ে মিলিয়ে মিশিয়ে লিখতে।
মিনিমাম একটা সেন্টেন্সে তুমি মানে একটা প্যারাগ্রাফে বা একটা রিপোর্ট রাইটিংয়ে বা একটা এডিটোরিয়াল লেটার হোক বা পার্সোনাল লেটার হোক বা মনে করো নোটিশ লিখছো, ঠিক আছে, বা প্রসেসিং লিখছো। প্রসেসিং তো পুরোটাই আমার প্যাসিভে যায়, প্রসেসিং নিয়ে বলার কিছু নেই, কারণ এটা তোমরা সবাই জানো যে আমার প্রসেসিংটা লিখতে গেলে শুধু ইন্ট্রোডাকশনটা ছাড়া মোটামুটি পুরোটাই আমাকে ফিগার আউট করাতে হয় হচ্ছে প্যাসিভ ভয়েসে। তো এবার এই যে জিনিসটা তুমি যদি এই সেন্টেন্সটা লেখো, এর উপর কিন্তু টিচাররা কিন্তু একটা এক্সট্রা মার্ক অ্যালট করেন। মানে এটার জন্য কোথাও কোনো সার্কুলার জারি করা নেই যে তোমরা লিখলে এটার জন্য তোমাকে এক্সট্রা 5 নম্বর অ্যালট করা হবে, বাট দ্য টিচার্স আর কোয়াইট ইমপ্রেসড যদি তোমরা এরমভাবে যদি লেখো। এই কনফিউশনটা রাখবে না, কারণ তুমি হয়তো লিখতে বসেছো, কারণ মাধ্যমিক এমনিতেই খুব হাই ভোল্টেজ পরীক্ষা, তার মধ্যে ইংলিশ। এবার লিখতে লিখতে তুমি বলছো যে আমি ওয়াক বসাবো না শুধু ওয়াক বসাবো, এখান থেকে কনফিউশন। এই কনফিউশনটা যেন তোমাদের মধ্যে যেন না থাকে, ঠিক আছে? কনফিডেন্টলি এই জিনিসটা বলবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমাদের যেটা মানে প্রবলেম হয় সেইটা হচ্ছে, আমি এরকম দেখেছি বা আমি এরকম মানে আমার নিজের স্টুডেন্টদের মধ্যেও দেখেছি, এই ভুলটা খুব হয়। ধরো যখন নাকি মানে কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্সে যখন নাকি অ্যাক্টিভ আর প্যাসিভের যখন নাকি আমি কথাটা বললাম, কারণ আমি আবারও বলছি টেন্সের সঙ্গে কিন্তু ভয়েস চেঞ্জ ওতপ্রোতভাবে যুক্ত। ঠিক যেমনি আমাদের হাতে পামের দুটো দিক রয়েছে, এই দিক আর এই দিক, ঠিক সেই রকমই আমাদের টেন্স আর মানে ভয়েস খুবই ওতপ্রোতভাবে জড়িত, উভয়ের সঙ্গে। তো সেই দিক দিয়ে বিচার করে আমি যদি বলি, আমরা দেখতে পাই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বা এইটা ইভেন রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা সেম জিনিস দেখতে পাই। ধরো বিং আর বিন, ধরো আমি একটা সেন্টেন্স লিখতে চাইছি, দ্য বয় ইজ, ধরো ডুইং হিজ ওয়ার্ক। এই সেন্টেন্সটা প্রথমে যদি আমি বলি, মানে এর কাইন্ডটা যদি আমি বিচার করি, এইটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এটা রয়েছে কি কন্টিনিউয়াস টেন্সে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইট ইজ বেটার টু সে দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এবার এইটা তোমরা তো সবাই বুঝতে পারলে, তোমরা সবাই জানো যে মেন ভার্বের সঙ্গে অ্যামিজ আর যুক্ত হয়। আমি একটু শর্টলি বলে দিই যে কোনটার সঙ্গে কি যুক্ত হয়। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই অ্যাম, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই আর, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই আর, ইউ আর, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ আর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি অর শি ইজ, অ্যান্ড থার্ড পারসন প্লুরাল নাম্বার ইজ দে আর। এবার তুমি ওখানে ডুইং বসাও, তুমি ওখানে ক্যারিং বসাও, তুমি ওখানে লাফিং বসাও, ওয়াকিং বসাও, রানিং বসাও, ইট ডাজন্ট ম্যাটার। মানে সেন্টেন্সটা তোমার আর কি আর ভুল যাবে না, সেন্টেন্সটা আর কি 0% এরারলেস হবে। তো এবার মনে করো আমার এই সেন্টেন্সটা রয়েছে। এবার আমি গ্রামার প্রসঙ্গে আমি বলতে গেলে আমি বলতেই পারি যে আমার মনে করো এটা ভয়েস চেঞ্জ রয়েছে, ঠিক এটাই আমার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, চেঞ্জ দ্য ভয়েস। এবার এই যে কন্টিনিউয়াস টেন্সটা আমি যে এই যে আলোচনাটা করছি, এবার আমার এটাকে যখন নাকি আমি চেঞ্জ করবো, আমরা সবাই জানি এর যে এর অবজেক্ট হয়ে যাবে হচ্ছে অবজেক্টটা হবে হচ্ছে এর সাবজেক্ট। তাহলে হিজ ওয়ার্ক, হিজ ওয়ার্ক। এবার এই যে ইজ ডুইং, এই ইজ ডুইংটা হয়ে যাবে ইজ বিং ডান বাই দ্য বয়। এখানে খুব ভালো করে দেখো, আমি এই যে সেন্টেন্সটা যে লিখেছি, আমি বাকিটা ইরেজ করে দিচ্ছি। আমি যেটা দেখাতে চাইছি, আমার যেটা বলার যেটা বক্তব্য, ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা স্টুডেন্টরা। ইজ বিং ডান, অর্থাৎ সবসময় মনে রাখবে যখনই নাকি তুমি ভয়েস চেঞ্জ করছো বা মনে করো ধরো তুমি কোনো রাইটিং লিখছো, বিশেষ করে প্রসেসিং লিখছো, বা মনে করো প্যারাগ্রাফ লিখছো, বা মনে করো লেটার রাইটিং লিখছো, হোয়াট এভার দ্য টপিক ইজ, ঠিক আছে? কিন্তু যখনই নাকি এটা চেঞ্জ করবে, ধরো এরকম তুমি ওই পিক আউট দ্য প্রপার ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে
ক্ষেত্র তুমি গিয়ে দেখতে পারো। কনফিউশনটা কোথায় আসে আমি আরেকটু পরে তোমরা জিনিসটা বুঝতে পারবে, এটা আশা করি সবাই দেখে নিয়েছো। এবার মনে করো আমি এই সেন্টেন্সটাকে একটু অন্যভাবে মডিফাই করছি। ধরো এখানে রয়েছে দ্য বয় হ্যাজ ডান। আমি এখানে দেওয়ার পর আমি এখানে কি দেখতে পাবো? আমি এটা দেখতে পেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি মনে করো এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, মানে যেটার সঙ্গে মেন গোলায়, যেটা নিয়ে মেন ভুলটা হয়। এটা প্রচুর দেখেছি, এটা খুব একটা কমন এরর হিসাবে এটা বিবেচিত হয়। ধরো দ্য বয় হ্যাজ ডান হিজ ওয়ার্ক। এবার এটা মনে করো, এবার এটা যখন নাকি আমি ভয়েস চেঞ্জ করছি, সাপোজ মনে করো তুমি একটা রাইটিং লিখছো, তুমি মনে করো আবার ধরো এরকম পিক আউটটা রয়েছে, বা এটাকে মনে করো ভয়েস চেঞ্জ করছো। এবার তখন আমি দেখেছি এখানে বিং হবে না বিন হবে এটা নিয়ে একটা ক্ল্যাশ চলতে থাকে, এটা নিয়ে একটা কনফ্লিক্ট আসে যে আমার এটা বিন হবে, আমি এখানে বিন বসাবো না এখানে বিং বসাবো। আবারও ভালো করে বলে রাখছি, বিইআইএনজি, বিং ইজ ইউজড ফর কন্টিনিউয়াস টেন্স। স্যার আমরা একটা ফোন রিসিভ করে নেব। টেলিফোনে কে রয়েছো, কোথা থেকে বলছো? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? তোমার নাম বলো। আমি হিরণময় পাল বলছি। আচ্ছা, তুমি কি জানতে চাও? আমার প্রশ্ন, আমি স্যারকে প্রথমে নমস্কার এবং শুভ বিজয় জানাবো। শুভ বিজয়া। শুভ বিজয় জানাবো। আমি প্রশ্নটা বলছি। হ্যাঁ বলো। আমার প্রশ্ন হচ্ছে আই লেফট দ্য হাউস, এটা একটু টেন্সটা জানতে চাই। আরেকবার বলো। আই লেফট দ্য হাউস, এটা একটু টেন্সটা জানতে চাই। আই লেফট দ্য হাউস। হ্যাঁ, আই বুঝতে পেরেছেন? ঠিক আমি ঠিক স্পষ্ট হলো না, তোমার প্রশ্নটা আরেকবার বলো। আই লেফট দ্য হাউস। আই লেফট দ্য হাউস, তাই তো? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আই লেফট এলইএফটি, আই লেফট দ্য হাউস। আমি একটু নামটা কি জানতে পারি তোমার? আমার নাম হচ্ছে হিরণময় পাল। হিরণময় পাল। হিরণময় পাল, কোত্থেকে বলছো তুমি? বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা আচ্ছা, হিরণময় দেখো, আই লেফট দ্য হাউস, এই লেফটটা সবার আগে জানতে হয় যে আমাদের যে ভার্ব আছে, এটা তুমি নিশ্চয়ই জানো যে আমাদের ভার্বের 3টে ফর্ম হয়, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম। ফার্স্ট ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্মটা হচ্ছে তোমার পাস্ট ফর্ম, এবং থার্ড ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই লেফটটা হচ্ছে লিভের পাস্ট ফর্ম, LEAVE। আমি যদি বলি, তুমি যদি একটু স্ক্রিনটা দেখতে পাও, LEAVE, এই লিভের পাস্ট ফর্মটা হচ্ছে লেফট। সুতরাং এইটা ডেফিনেটলি এটা সিম্পল পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। এবার তোমার মধ্যে একটা কোয়ারি আসতে পারে যে এটা সিম্পল পাস্ট না পাস্ট পারফেক্ট টেন্স, আসতেই পারে এটা। দেখো, এইটা আমি এই কারণেই সিম্পল পাস্ট বা তুমি এটাকে সিম্পল পাস্ট হিসাবে আইডেন্টিফাই করবে, এটা শুধু লেফট দেওয়া রয়েছে। এবার মনে করো এর আগে যদি হ্যাড লেফট দেওয়া থাকতো তাহলে ডেফিনেটলি এটা পাস্ট পারফেক্ট হয়ে যেত, আর এর আগে যদি হ্যাভ দেওয়া থাকতো, হ্যাভ লেফট, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যেত, বা যদি উইল হ্যাভ লেফট থাকতো তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যেত। এইটা গেল অ্যাক্টিভ ভয়েসের কথা। এবার মনে করো, ধরো আমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে এবার মনে করো এইটা প্যাসিভে দেওয়া রয়েছে, এবার তুমি এটাকে প্যাসিভলি ইউজ করতে চাইছো, তাহলে পরিষ্কার কিচ্ছু না, আই এর পাশে একটা ওয়াজ বসিয়ে দাও, আই ওয়াজ লেফট দ্য হাউস, হয়ে গেল এটা সিম্পল পাস্ট টেন্সে। এবার তুমি মনে করো এটাকে তোমার ইচ্ছে হলো তুমি কন্টিনিউয়াসে এটাকে মুভ করবে, ঠিক আছে, সে যে কোনো, আমি ধরো পাস্ট কন্টিনিউয়াস দিয়েই বলছি, তাহলে আই ওয়াজ বিং লেফট দ্য হাউস, অসুবিধা নেই। এবার তুমি মনে করো এটাকে ফিউচারে বলবে, ঠিক আছে, ধরো ফিউচার পারফেক্টে যাবে, তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ লেফট দ্য হাউস। ঠিক আছে, মানে আদতে তুমি যে সেন্টেন্সটা এখানে এনেছো এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অর পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা রয়েছে। স্যার
স্যার পরেরটায় যাব অবশ্যই। হ্যাঁ, বুঝতে তোমাকে পেরেছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, শুনতে থাকো। হ্যাঁ, এবার আমি যেটা বলছিলাম, এই যে দ্য আপনাকেও বয় হ্যাজ ধন্যবাদ। ডান হিজ ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া রয়েছে। তো এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে দেওয়া রয়েছে, আমি আবারও বলছি, বিং বিং ইজ ফর কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড এই সেন্টেন্সটা লিখলে স্টুডেন্টরা বুঝতে পারবে, হিজ ওয়ার্ক has been done by the boy। তো এইখানে সবাই ভালো করে একটুখানি লক্ষ্য করো এই সেন্টেন্সটার দিকে। আমি বাদবাকিটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাজ বিন ডান। অর্থাৎ পারফেক্ট টেন্সে যখনই নাকি কোনো সেন্টেন্স হবে সেইখানে হ্যাজ বিন, অর ইট ইজ বেটার টু সে হ্যাভ বিন অর হ্যাজ বিন ইউজ হবে। তো এইটা আশা করি এইটা খুব একটা, আমি আবারও বলছি, এটা একটা খুব কমন এরার, এবং মানে এটা লার্জলি দেখা যায় স্টুডেন্টদের মধ্যে, কনফিউশনের মধ্যে পড়ে যায় যে হ্যাজ বিন না বিং। তো সুতরাং আমি বলে রাখি, পারফেক্ট টেন্সে কখনোই বিং ব্যবহার করবে না, এবং কন্টিনিউয়াস টেন্সে কখনোই বিনের ব্যবহার আনবে না। সব সময় কন্টিনিউয়াসের জন্য বিং এবং পারফেক্টের জন্য বিন বিন কথাটা ব্যবহার করবে। আচ্ছা, এবার একটা জিনিস নিয়ে আমি খুব বলবো, এটা মোটামুটি স্টুডেন্টরা তোমরা হিসাবেই ধরতে পারো, ভয়েস হিসাবে যেগুলোকে আমরা মডালস বলি। মডালস তোমরা শুনেছো হয়তো মডালসের নাম, যেরকম অ্যাম, ইজ, আর, শ্যাল, উইল, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে গেলে অনেক সময় আমরা এটা দেখেছি, এটা ভুল হয়ে যায়, বিশেষ করে এটা লেখার সময়। এবং আমি বলতে চাই, আমি সবাইকে সাজেস্ট করব যে অন্তত তোমরা যখন নাকি মডালস দিয়ে ধরো 3টে সেন্টেন্স লিখছো, একটা রাইটিং স্কিলের মধ্যে তোমরা 3খানা মডালস দিচ্ছ, 3টে সেন্টেন্স রয়েছে যেখানে মডালস দেওয়া রয়েছে। সেই মডালসের মধ্যে একটা জিনিস একটুখানি জানবে। ধরো কেউ লিখতে চাইছে, দ্য bird can fly across the sky। ধরো কেউ একটা সেন্টেন্সে তোমরা এই জিনিসটা লিখছো, দ্য বার্ড ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য স্কাই। এই সেন্টেন্সটা 100% ট্রু বা 100% এরারলেস। কিন্তু ধরো তুমি একটা সেন্টেন্সের মধ্যে এই জিনিসটা লিখলে, কিন্তু এইটা জানা তোমাকে একটা নাম্বার হায়ার করতে সাহায্য করবে। তার জায়গায় তুমি যদি একটু এটাকে যদি মডিফাই করে দাও, ধরো ক্যান বি। স্যার যেভাবে বোঝাচ্ছেন বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে, তোমরা যদি একটু বুঝে নিতে পারো বা স্টেপগুলো ফলো করো, তাহলে হয়তো তোমাদের অসুবিধা হবে না। আর অবশ্যই কোনো অসুবিধা হলে স্ক্রিনে যাওয়া নম্বরে সরাসরি ফোন করে কথা বলতে পারো। এবং বেশ অনেকগুলো স্টেপ স্যার দেখালেন, আমার মনে হয় না যে এরপর তোমাদের কোনো অসুবিধে থাকতে পারে। এবং স্যার যেমনটা বলছিলেন যে ভয়েসের সাথে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই সব কিছুই কিন্তু টেন্সের ওপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট। অর্থাৎ গ্রামারের একটা বড় পোর্শন সেটা কিন্তু টেন্সের ধাপ থেকেই শুরু হয়, সেজন্য টেন্সের ভিতটা শক্ত করা খুব দরকার। এবং আজকের যে চ্যাপ্টারটা অর্থাৎ টেন্স পড়াচ্ছি, সেটা শুধুমাত্র ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটা ক্লাসের জন্য, অর্থাৎ 5-6 থেকেই কিন্তু টেন্সটা ভালো মতো শেখা ভীষণভাবে দরকার। স্যার আবার ক্লাসে ফিরবো আমরা। তো আমি যেটা বলছিলাম, উনি যেটা বললেন যে এটা শুধুমাত্র মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য তা নয়, যদি হায়ার সেকেন্ডারি
বা অনওয়ার্ডস যদি কোনো স্টুডেন্টরা যদি দেখে থাকতে পারো, তাদের জন্য এটা সমানভাবে উপযোগী। এবং আরেকটা কথা মানে এটা অবশ্যই বলতে হয়, মানে এটা হচ্ছে আমাদের মানে যারা নাকি এই অনলাইন সিস্টেমে যারা এখন হ্যাবিচুয়েট হয়ে পড়েছো, একটা টাইমে পর তো তোমাদের অফলাইনে যেতেই হবে। এবং তোমরা যখন নাকি চাকরির পরীক্ষায় যাবে বা কোনো ইন্টারভিউ ক্র্যাক করবে, তো সেখানে তোমাদের যেটা বলা হয় স্পোকেন ইংলিশ, তোমরা যখন নাকি ইংলিশে স্পিক করবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা বিশালভাবে কিন্তু এইগুলো ম্যাটার ক্যারি করে। তুমি বলছো ঠিক আছে আই রিড দ্য বুক, যদি তুমি বলো আই অ্যাম রিড দ্য বুক, এটা কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা অবশ্যই কিন্তু একটা প্রায়োরিটি দেবে। ধরো তুমি বলছো আমি লোকটাকে দেখেছি, আমি লোকটাকে দেখেছিলাম, আই স দ্য পিপল, বা আই স দ্য ম্যান, বা আই স দ্য পার্সন। এবার তুমি যদি বলো আই ওয়াজ সিন দ্য ম্যান, এটা কিন্তু তোমার একটা এক্সট্রা প্রায়োরিটি দেবে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো সুতরাং এই প্যাসিভ ভয়েস, আবার সবসময় কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করবে না, তাহলে এটা ইট ফিল মোনোটোনাস, একঘেয়ে শুনতে লাগবে। সবসময় তুমি যদি বাই টু দিয়ে তুমি যদি ইনফাইনেটিভ ব্যবহার দিয়ে যদি তুমি ইউজ করতে থাকো, তাহলে এটা ভালো লাগবে না শুনতে। মানে এই কম্বিনেশনটা, অর্থাৎ এই যে রিদমটা, এই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভলি আর প্যাসিভলি, মানে বিশেষ করে আমরা রাইটিংয়ের ক্ষেত্রে, ধরো তুমি রাইটিংটা শুরু করলে, যেটা আমি এই স্ক্রিনে যেটা এতক্ষণ আমি বোঝাচ্ছিলাম, এই যে দ্য বার্ড ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য স্কাই, প্রথমে আমি সেন্টেন্সটা লিখেছিলাম, তারপরে আমি যদি বলি এটাও যা, আবার দ্য বার্ড ক্যান বি ফ্লোন অ্যাক্রস দ্য স্কাই। তো এইটা করার আগে এটা আমার সবার কাছে মানে এটা আমার সাজেশান সব স্টুডেন্টদের কাছে, তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ, বা যারা এইচএস দিচ্ছ, বা যারা 11-এ আছো, বা যারা 8, 9, 10-এ আছো, সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে বোর্ডেরই স্টুডেন্ট হও না কেন, এই ভার্বের এই থার্ড ফর্মগুলো, মানে 3টে যে ফর্ম, এই যে থার্ড ফর্ম ব্যবহার করা, এবার থার্ড ফর্ম ব্যবহার করাটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে থার্ড ফর্মটা স্যার কী জিনিস। অর্থাৎ এই থার্ড ফর্মও যা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও তাই। তো এইটা পড়তে গেলে তো, বা এইটা যদি আমাকে এররলেসলি লিখতে হয় বা বলতে হয় বা জানতে হয়, তাহলে আমাকে এই কনজুগেশন অফ ভার্ব বলে একটা জিনিস থাকে, যেখানে স্ট্রং ভার্ব আর উইক ভার্ব আলাদা আলাদা করে দেওয়া থাকে, যেইখানে ভার্বগুলোকে ক্লাসিফাই করা থাকে, এবং ভার্বের যে 3টে ফর্ম, সেই 3টে ফর্মকে আমার এখানে উল্লেখ করা থাকে। এইটা কিন্তু এটা আমার সাজেশান সবার কাছে, এইটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে। বিশেষ করে তো যারা পড়বে, যারা মাধ্যমিক এবং এইচএসের ক্যান্ডিডেট আছো। যদিও এইচএসের ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার যেগুলো আমরা জানি, সেই কোশ্চেন্স সেই মানে যে অ্যান্সার্সগুলো থাকে, বা কোশ্চেন্স যেই দিক না কেন, অ্যান্সার্সগুলো আমাদের মানে প্রেজেন্ট টেন্সেই লিখতে হয়। কিন্তু তৎসত্ত্বেও যে রাইটিং পার্ট, যেখানে ওখানে প্রেসি রয়েছে, বা মনে করো যে রিপোর্ট রাইটিং রয়েছে, বা মনে করো ধরো যে এডিটোরিয়াল বা অফিসিয়াল লেটার রয়েছে, সেই লেটার রাইটিংয়ে তো এই জিনিসগুলো খুব ভীষণভাবে ম্যাটার করবে। কারণ এটা কিন্তু সবসময় মনে রাখবে, সেন্টেন্সের 2 বা 3টে মানে অ্যাক্টিভ ভয়েসে লেখার পর যদি তুমি যদি প্যাসিভ ভয়েসের যদি সেন্টেন্সকে যদি প্লেসড করো, এটা কিন্তু একটা এক্সট্রা প্রিভিলেজ দেবে, এই বিষয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। তো সুতরাং এই ক্যান বা মডালস, মানে আমি যেই সেন্টেন্সটা আমি বলছিলাম। স্যার, টেলিফোনে আরও একজন রয়েছেন, কে বলছো, কোথা থেকে বলছো? স্পষ্ট হচ্ছে না, যদি তোমার টিভি চলে তাহলে টিভির সাউন্ডটা একটু মিউট করে কথা বলো। হ্যাঁ, একটু জোরে বলো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? I say leaving the house. পূর্ব মেদিনীপুর থেকে, তমলুক থেকে। আচ্ছা, তোমার প্রশ্নটা বলো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, তোমার প্রশ্নটা বলো, যেটা জানতে চাইছো। I say leaving the house. আই সে, তারপর বোঝা গেল না। আরেকবার বলো তোমার প্রশ্নটা। Leaving the house. আই সে লিভিং দ্য হাউস। I say leaving the house. হ্যাঁ,
জানতে চাও এটা থেকে? একেবারেই পরিষ্কার নয় তোমার কথা। ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ জানতে চাইছো? আচ্ছা, এটার ভয়েস চেঞ্জটা কি হবে, তাই তো? আচ্ছা, ভয়েস চেঞ্জ জানতে চাইছো, অবশ্যই তুমি দেখতে থাকো, তোমার উত্তর পেয়ে যাবে। ফোন করার জন্য অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, প্রথম কথা এখানে আমাদের দেখতে হবে যখনই নাকি এই রকম সেন্টেন্স থাকবে তখন সবার আগে আমাকে পিক আউট করে নিতে হবে আমার মেন ভার্ব কোনটা। এখানে আমি যেটা আন্ডারলাইন করলাম সেটা হচ্ছে মেন ভার্ব, এবং এই সেন্টেন্সটা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে বাই বন্ড, মানে সেন্টেন্সের তো একটা ভাগ থাকে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে মানে ভার্বের সঙ্গে মানে মেন ভার্বের সঙ্গে আইএনজিকে যুক্ত করে একটা ফর্ম করা হয়, যেটাকে আমরা জিরান্ড বা পার্টিসিপল ফর্ম বলি। তো এইটা আলোচনা, এটার জন্য একটা পৃথক ক্লাসের আলোচনার প্রয়োজন। এই মানে স্বল্প পরিসর ক্লাসে তো এটা আলোচনা করা যায় না, কারণ এটা অনেকগুলো ধাপ আছে এগুলো আলোচনা করার জন্য। তো প্রথমে আমি এর অ্যান্সারটায় আসি। সবার আগে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে এটার মেন ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। এবার লিভিং দ্য হাউস, এই লিভিং দ্য হাউসটা হচ্ছে এর অবজেক্ট। সবার আগে আমাকে অবজেক্টটা আগে আইডেন্টিফাই করে নিলাম, আমি আইডেন্টিফাই করে নিলাম। তাহলে কি হবে? লিভিং দ্য হাউস ইজ said by me, ঠিক আছে? লিভিং দ্য হাউস ইজ said by me। তো এইগুলোর ক্ষেত্রে, এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে যে মানে আমার যে স্টুডেন্টটি ফোনটা করেছিল খুব সুন্দর একটা সেন্টেন্স উপস্থাপিত করেছে। কারণ এই রকম সেন্টেন্স আমরা পাবো যেইখানে আমরা দেখতে পাবো এই রকম সে ওয়াচিং, স্টে ওয়াচিং বা সে ওয়াচিং, কিপ ওয়াচিং, আমরা এই রকম জাতীয় সেন্টেন্সগুলো আমরা প্রায়শই আমরা দেখতে পাবো, যেই সেন্টেন্সগুলো থেকে অনেক সময় কনফিউশন সৃষ্টি হয় যে আমার এখানে মেন ভার্ব কোনটা। এবার এই লিভিংটাও হচ্ছে একটা মেন, মানে একটা মানে লিভিং নয়, আমি যদি এটাকে যদি আলাদা করি তাহলে আমি এটা জিনিসটাকে আরও ভালো করে বুঝতে পারবো। লিভ এর সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে বলে এটা লিভিং। তো এই যে লিভও মেন ভার্ব, সেও মেন ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে। তাহলে আমি হুইচ ওয়ান আই হ্যাভ বিন সিলেক্টেড, এইটা একটা ইটস এ ম্যাটার অফ কোয়েশ্চেন আর ইটস এ ম্যাটার অফ কনফিউশন। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, এখানে দেখো লিভিং দ্য হাউস, এখানেই বোঝা যাচ্ছে এখানে স্যার একেবারেই আজকে সময় শেষ, আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষে চলে এসেছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এখানে শেষ করতে হচ্ছে। এবং আজকের যে চ্যাপ্টারটা স্যার পড়ালেন, যেমনটা শুরুতে বলছিলাম, খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। যারা লাইভটা দেখতে পারোনি, অবশ্যই সিটিভিএন এর ফেসবুক এবং ইউটিউব পেজে তোমরা অনুষ্ঠান দেখে নেবে। স্যার অনেক ধন্যবাদ আজ স্টুডিওতে আসার জন্য। আজ এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএন এ। নমস্কার।